অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি দেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সকালে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে আনন্দের সাথে বাংলা নববর্ষ উদযাপনেরও আহ্বান জানান। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশ ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের সম্প্রীতি রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় যা প্রয়োজন করবে সেনাবাহিনী। মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি। অহিংসবাদ, সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব। সেই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকেই এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আজকে আমি যেখানে আছি, এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হোক। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৌদ্ধবিহারগুলো প্রাচীনকাল থেকে শিক্ষা দীক্ষায় ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব মানবতার কল্যাণে বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন। বৌদ্ধ ধর্ম জীবজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে। মহামানব বুদ্ধ বলেছেন, শান্তি সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না। মতামত, ধর্ম ও রীতিনীতির পার্থক্য থাকলেও সবাই একই পরিবারের সদস্য বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। সম্প্রীতি ও মানবিক কল্যাণে সবাইকে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সুপ্রিয় উপস্থিতি, আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক, বিশ্বে শান্তি বিরাজ করুক। পরে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আবারও সালাম ও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। মহান আল্লাহ আমাদের সহায় হন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান। সকালে রমনা বটমূল সহ নববর্ষ উৎসবের র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। পরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না, এছাড়া শব্দ দূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না বলেও জানান তিনি। শিমুল খানের রিপোর্ট। পহেলা বৈশাখ বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত রমনার বটমূল। বাঙালির চিরাময় ঐতিহ্য বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে সকালে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান, ঢাকা সহ সারা দেশের বর্ষবরণ উৎসবের নিরাপত্তায় চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা সহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতিতে পুড়িয়ে দেওয়ার বিষয়ে নিরাপত্তার ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে এবং তদন্তে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং
যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে ডিএমপি কমিশনার বলেন, বৈশাখ নিয়ে কোনো ঝুঁকি নেই। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না, আর শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না বলেও জানান তিনি। আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। সন্ধ্যা 7:15টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক। পরিষদের সমন্বয়কারী সুচরিত দাস খোকন বলেন, সোমবার সকাল থেকেই তাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা ছিল। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষঙ্গিক সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেন। সন্ধ্যার কিছু আগে 40 থেকে 50 জন যুবক এসে অনুষ্ঠান মঞ্চে হামলা শুরু করে। চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, আগে থেকেই অনুষ্ঠান স্থলে পুলিশ ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও পুলিশ তা প্রতিহত করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অগণতান্ত্রিক শক্তিকে উৎসাহিত করতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকার শিফটিং করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী কায়দায় ফ্যাসিবাদের প্রতিকৃতি নিঃশেষ করে দেওয়া হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। প্রতিনিধি সভা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের কথা বলে উল্টো পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর এই সমস্ত আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি, আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না। অন্য বক্তারা বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে নানা কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। 8 মাস পার হবার পরে কেন আজকে সংস্কার বলি, ভোট বলি, নির্বাচন বলি, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে কেন এরকম একটা গভীর অনিশ্চয়তা নিয়ে আমাদেরকে আজকে দিন যাপন করতে হবে? কারা এই বিশদ লেখালেখি করছে, কারা এত বেশি করে কথা বলছে, মানুষের কানে কানে দেবার চেষ্টা করছে, ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই, তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? চারুকলা ইনস্টিটিউট পরিদর্শন করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংস্কারের নামে কালক্ষেপণ করা হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। ফ্যাসিস্টদের যে আক্রমণের এখানে বহিঃপ্রকাশ দেখলাম, যে ছাই দেখলাম, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই সমাজ যাতে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন, এইটাকে যেন তাদের থাবায় বিন্যস্ত করতে না পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করা হয়েছে। গত 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে দেয়া এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপসচিব নীলিমা আফরোজের সই করা বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেয়া অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে আগে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল লেখাটি মুদ্রিত ছিল, যার বাংলা অর্থ এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ। আওয়ামী লীগ সরকারের আমলে গত 2021 সালের মে মাসে বাংলাদেশের ই পাসপোর্ট থেকে এই লেখাটি অপসারণ করা হয়। তবে বাংলাদেশিরা এখনও পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েল ভ্রমণ করতে পারেন না। এবারের বিনিয়োগ সম্মেলনে 3100 কোটি টাকা বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি আরও বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের ধারণায় পরিবর্তন আনা। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। ঢাকায় কয়েকদিন আগে শেষ হওয়া আলোচিত 4 দিনের বিনিয়োগ সম্মেলন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন। বেজা এবং বিডার গভর্নিং বডি মিটিং ছিল, সেখানে অনেকগুলো ডিসিশন এসছে। এবারের বিনিয়োগ সম্মেলন থেকে 3000 কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। তবে সম্মেলনে আসা বিনিয়োগের অঙ্ক দিয়ে এর সফলতা না মাপতেও আহ্বান জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন তাদের মধ্যে যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উড বি 1000 কোটি টাকা, 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের দের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের নেতিবাচক ধারণা ছিল। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে সে ধারণা পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান। প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি, ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করব। আরও বলেন, দেশে মানহীন 100টি অর্থনৈতিক অঞ্চলের দরকার নেই। এছাড়া অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিলের কথা জানিয়েছেন আশিক চৌধুরী। যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিশিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে 33%। প্রতি ইউনিটে 10 টাকা বাড়তি দিতে হবে তাদের। পুরনো শিল্প কারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত ব্যবহারে দিতে হবে বাড়তি দাম। প্রতিশ্রুত শিল্প গ্রাহকদের অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহারে বাড়তি দাম দিতে হবে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রাজধানী কারওয়ান বাজারে ওই প্রেস ব্রিফিংয়ে BERC চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশের গ্যাস কমার সঙ্গে সঙ্গে LNG আমদানি বাড়তে থাকে। LNGর বাড়তি দাম দিতে গিয়ে চাপে পড়ে পেট্রোবাংলা। তারা 150% বৃদ্ধির প্রস্তাব করেছিল, তবে গণশুনানিতে বেশিরভাগ অংশগ্রহণকারী দাম বৃদ্ধি নিয়ে আপত্তি জানিয়েছিল। প্রতি ইউনিট LNG ইম্পোর্ট করতে আমার যদি 75 টাকা লাগে প্লাস মাইনাস, সো এটার মূল্য তো কেউ না কেউ পরিশোধ করতে হচ্ছে, তাই না? সরকারকে পরিশোধ করতে হচ্ছে সাবসিডির মাধ্যমে। তো এই কমার্শিয়াল ভ্যালু দেওয়ার ক্যাপাসিটি এই মুহূর্তে আমাদের নাই বা আমার নাই যারা ভোক্তা। সো সেই বিবেচনা করেই এই দাম রাখা হয়েছে। তখন সাবসিডি থেকে যাবে সরকার, হয়তো সরকার মানে কি জনগণ এই বোঝাটা বহন করতে হবে। বাংলাদেশের সঙ্গে 50 বছরের কূটনীতিক সম্পর্ক উপলক্ষে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার দিতে যাচ্ছে চীন সরকার। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এছাড়া জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। বলেন, জুলাই আন্দোলনে আহতদের মধ্যে এখন পর্যন্ত 40 জন বিদেশে চিকিৎসা নিয়েছেন। চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল, 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেয়া 30 দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না
তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে সেটি সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ইলিয়াস মাদবরের রিপোর্ট। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানো, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বুধবার রাতে মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। মেঘনা আলমের আটক আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তার বাবা বদরুল আলম। শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে এটা খুব ভালো কথা। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। মেঘনা আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন জানান, মেঘনা আলমকে সম্পূর্ণ বেআইনিভাবে আটক করা হয়েছে। যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তি দাবি করার জন্য। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, যে প্রক্রিয়ায় মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে তা সঠিক হয়নি। এই বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগটা পদ্ধতিটা এটা হয়তো ঠিক হয় নাই। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই আনন্দকে বাড়িয়ে দিতে বসুন্ধরা সিটি শপিং মলে 7 দিন ব্যাপী বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন করেছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিএমডি ক্যাপ্টেন শেখ এহসান রেজা এই মেলার উদ্বোধন করেন। জানান, ঢাকার অভিজাত শপিং মলে কেনাকাটা, থিম পার্কে সময় কাটানো কিংবা মুভি দেখার পাশাপাশি চলবে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে। এই বর্ণিল আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বসুন্ধরা পরিবার। মেলায় থাকছে চুড়ি, ফুল, দেশীয় পোশাক ও খাবার, হাওয়াই মিঠাই, ঢোল ও ঢুলির সাথে ফ্ল্যাশ মব। জেবি অটোর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে কারওয়ান বাজারের নিজস্ব শোরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবি অটো চেয়ারম্যান বেলাল হোসেন। এ সময় ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গাড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার জোহর রাজ্যে বাংলাদেশি সহ 148 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার স্থানীয় সময় রাত 10:30টার দিকে 2টি পৃথক অভিযানে মোট 148 জন অভিবাসীকে আটক করা হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে। শনিবার জোহর ইমিগ্রেশনের উপপরিচালক নিয়ন্ত্রণ নরো ফয়জল এক বিবৃতিতে জানান, আটককৃত ব্যক্তিরা বৈধ ভ্রমণ নথি ও ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন। তাদের সামাজিক পরিদর্শন পাসে অপব্যবহারের অভিযোগ রয়েছে। এদিন তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালারিয়ার কাছে একটি বিদেশি শ্রমিক বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে আটক হন মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল ও ভারতের নাগরিক। এছাড়া আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।